সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিনে। আমি ডক্টর ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমরা কথা বলবো স্ট্রোক নিয়ে, যা সমগ্র বিশ্বের লক্ষ লক্ষ মানুষের উদ্বেগের কারণ। আর এই স্ট্রোক কিন্তু ধীরে ধীরে আপনার দরজায় কড়া নাড়বে না, এটি আসবে হঠাৎ করে, নিঃশব্দে আঘাত করবে এবং আপনার জীবনটাকে হয়তো তছনছ করে দিয়ে যাবে। আমরা আজকে কথা বলতে চাই এই স্ট্রোক নিয়ে, স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো নিয়ে, কিভাবে আমরা সচেতন হব স্ট্রোক বিষয়টা নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর নাদিম আলিম, যিনি কর্মরত রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর ত্রিনা এবং চ্যানেল 24-কে আজকে এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্ট্রোক সমগ্র বিশ্বে একটা সময় যা ছিল ওয়েস্টার্ন কান্ট্রির একটা রোগ, কিন্তু আমাদের দেশে এখন বলবো শুধু আমাদের দেশ না, এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেকটা নন কমিউনিকেবল ডিজিজ হলো, একটা পেন্ডেমিকের আকার ধারণ করেছে, মহামারীর মতো হয়ে গিয়েছে। স্যার, তো আপনার কাছ থেকে একটু শুনি বেসিক জিনিসটা, স্ট্রোক কি? আচ্ছা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবসময় এটা প্রিভিলেন্স ছিল, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক আগে থেকে এটা সচেতন ছিল, যেটা আমাদের বেলায় আমরা অতটা সচেতন ছিলাম না। মানে আমরা কথা বলি না, আমরা এটা নিয়ে অ্যাড্রেস করিনি, এটাকে গুরুত্ব দিইনি, এবং এটা ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের অনেক ড্রব্যাক ছিল। কিন্তু এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার যে এখন আমরা এই রোগটাকে যথেষ্ট সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারছি। এটা কিভাবে আমরা প্রিভেনশন করব সে ব্যাপারে আমাদের গবেষণা হচ্ছে, আমরা চেষ্টা করছি। এটার লেটেস্ট যে ট্রিটমেন্ট এখন এক্সিস্টিং আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এই সব ফ্যাসিলিটিসই এখন বাংলাদেশে আছে। জি স্যার, আপনারা তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, আপনারা স্যার ঢাকার রোগীদের জন্য অবশ্যই খুব অ্যাভেলেবেল, কিন্তু স্যার যারা রুটে আছেন, যারা দূরে আছেন, তাদের ক্ষেত্রে স্যার কি করা? আচ্ছা, এটা তো একটা গভর্নমেন্ট হেলথ পলিসির ব্যাপার। জি স্যার। সো আমাদের মতো একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এখানে আপনি কিন্তু দেখেন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এখন মোর দ্যান 74 ইয়ার্স। তার মানে আমাদের যে হেলথ সেক্টরটা খুব পিছিয়ে আছে তা না, যথেষ্ট একটা স্বাস্থ্য সেবা পাচ্ছে সারা দেশের জনগণ, যার জন্য আপনার এই লাইফ এক্সপেক্টেন্সিটা ধীরে ধীরে বাড়ছে। এখন এই স্পেশাল সার্ভিস যেগুলো আছে, আমাদের স্ট্রোকের যে বেসলাইন ট্রিটমেন্ট, সেটা সারা বাংলাদেশেই আমাদের যারা ডাক্তার আছেন তারা জানেন, ওরিয়েন্টেড, এবং সারা বাংলাদেশে নিউরোলজিস্ট এখন আছেন, তারা কাজ করছেন। কিন্তু কিছু স্পেসিফিক ট্রিটমেন্টস, অ্যাডভান্সড ট্রিটমেন্ট যেগুলোর জন্য একটা বড় সেট আপ দরকার, সেটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। এটা কোনো দেশেই সম্ভব না একসাথে সারা দেশে সব স্বাস্থ্যসেবা একইভাবে পৌঁছে দেওয়া, একটা আমূল পরিবর্তন হঠাৎ করে হয়ে যাবে তা না। এক্স্যাক্টলি। সো এটা শুরু হয়েছে এবং এটা ইট ইজ এক্সপান্ডিং। এটা বিভিন্ন জেলা শহরগুলোতে যাচ্ছে, বড় বড় মেডিকেল কলেজগুলোতে যাচ্ছে, এই কাজগুলো শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা ট্রেন আপ হবে, ডাক্তাররা ট্রেন আপ হবে, এবং গভর্নমেন্ট যদি এই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে পারে তাহলে আরো প্রত্যন্তর অঞ্চলে আমরা এই সেবাটা নিয়ে যেতে পারবো। স্যার, আমরা রেফারেল সিস্টেম নিয়ে কথা বলবো অনুষ্ঠানের পরবর্তী অংশে। আমরা একটু জানতে চাই স্ট্রোক কি, কি ধরনের আছে, আর কি কি প্রাথমিক লক্ষণ আছে স্ট্রোকের? আচ্ছা, স্ট্রোকটা হচ্ছে ব্রেনের রক্তনালীর একটা সমস্যা। হ্যাঁ, এটা দুইভাবে হতে পারে, যেখানে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক করতে পারে, যেটাকে আমরা ইসচেমিক স্ট্রোক বলি, এবং রক্তনালী ফেটে যে রক্তক্ষরণ হয়ে একটা স্ট্রোক হতে পারে, যেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। এই দুটো ধরনের স্ট্রোকেরই ম্যানিফেস্টেশন একই রকম হতে পারে। খুব সহজভাবে যদি আমরা সাধারণ মানুষ বোঝার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট শব্দটা মনে রাখবো, যেখানে ফার্স্ট দিয়ে এফ দিয়ে হচ্ছে ফেসিয়াল ডেভিয়েশন, মুখের একটু বেঁকে যেতে পারে, স্পিচের একটু প্রবলেম হতে পারে, কথার জড়তা আসতে পারে। এ দিয়ে আর্মসের একটা উইকনেস, যে কোনো হাত হোক পা হোক একটু দুর্বলতা আসতে পারে। অ্যান্ড টাইমটাকে আমরা এমফেসিস দিচ্ছি। এই সমস্যাগুলো হওয়ার সাথে সাথে আমরা কোনো সময় নষ্ট না করে যদি ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করতে পারি, তাহলে আমরা স্ট্রোকের পরবর্তী যে কমপ্লিকেশন এবং কনসিকুয়েন্স, সেটাকে অনেকাংশেই কমাতে পারবো। স্যার, একটা শব্দ আপনারা ব্যবহার করেন যারা স্ট্রোক নিয়ে কাজ করছেন, এভরি মিনিট কাউন্টস। দিস ইজ দ্য টাইম। প্রতিটা মুহূর্ত
আমরা যে এই যে অ্যাডভান্স টেকনোলজির কথা বলছি বা ট্রিটমেন্টের কথা বলছি, যে রুগী যদি 4.5 ঘন্টার মধ্যে আসতে পারে, হুইচ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড ফর স্ট্রোক। ইসচেমিক স্ট্রোক হলে এই 4.5 ঘন্টার মধ্যে আমরা যে মেজারগুলো নিতে পারি, সেটা 4.5 ঘন্টার পরে আর নিতে পারবো না, বা এটা এফেক্টিভ হবে না, মানে যেহেতু এফেক্টিভ হবে না, সেই জন্য আমরা এটা নিবও না। সো এই যে 4.5 ঘন্টায় একটা পেশেন্ট বুঝতে পারবে তার সমস্যা হচ্ছে, এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট তাকে প্রপার জায়গায় নিয়ে আসতে পারবে। আমাদের দেশে একটা ট্রান্সপোর্ট সিস্টেম খুবই ডেলিকেট এবং খুবই ঝামেলার। সো একটা প্রপার সেন্টারে আনবে এবং সেখানে তার স্ক্রিনিং এর পরে আমরা ডায়াগনোসিস করব যে এটা স্ট্রোক এবং সে ফিট কিনা এই থ্রোম্বোলাইটিক থেরাপির জন্য। এই টোটাল সময়টা কিন্তু শুধুমাত্র 4.5 ঘন্টার মধ্যে আমাকে করে ফেলতে হবে। মানে এভরি মিনিটস, আমি বলবো এভরি সেকেন্ড, এভরি সেকেন্ড, ইনফ্যাক্ট এভরি সেকেন্ড। এবং আমি যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করব, যদি আমরা থ্রোম্বোলাইটিকে নাও যাই, তারপরে তো যে আমরা ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো। স্ট্রোক যখন হয়ে গেল, এটা কিন্তু ইনএভিটেবল হয়ে গেল। এখন এর কনসিকুয়েন্সটা, এটাকে আমরা যত পারি আমরা এটাকে ডিলে করা বা এটাকে বাড়তে না দেওয়া, সেই স্টেপগুলো আমরা নিতে পারবো। স্যার 4.5 ঘন্টার মধ্যে আসলে আপনারা তো থ্রম্বোলাইটিক থেরাপি দিচ্ছেন, এর পরবর্তী পেশেন্টদের কি হচ্ছে? আচ্ছা, এর পরবর্তীতে আসলে আরো কিছু মেকানিজম আছে, যেমন এটা আইভি থ্রম্বোলাইসিসের পরে আমরা কিছু আর্টেরিয়াল অ্যাপ্রোচও করতে পারি এবং আপনার ক্লটগুলোকে বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, না, এটাও ইন্টারভেনশনের মাধ্যমে আমরা করি, সেখানে আরেকটু সময় আমরা পেতে পারি, কিন্তু আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। এর বাইরে চলে গেলে, পরে যারা আসছে স্যার, এর বাইরে চলে গেলে আমাদেরকে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টেই যেতে হবে। আচ্ছা, সেটা কি রকম স্যার? সেটা এখন হচ্ছে যে ডিপেন্ড করছে আপনার স্ট্রোকের প্যাটার্নের উপর। যদি ইসচেমিক স্ট্রোক হয় সেটার প্রোটোকল একরকম, যদি হেমোরেজিক স্ট্রোক হয় সেটার প্রোটোকল একরকম। এবং এই স্ট্রোকটা কিন্তু ডেভেলপ করছে ডিউ টু আদার কমপ্লিকেশন অফ আদার ডিজিজেস লাইক হাইপারটেনশন, লাইক ডায়াবেটিস, লাইক ডিসলিপিডিমিয়া বা চর্বির অস্বাভাবিকতা। এই ধরনের প্রবলেমগুলো যখন থাকে, সেটার কমপ্লিকেশন হিসাবে স্ট্রোকটা হচ্ছে, তখন আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট, যেটা পেশেন্টের লাইফ সেভিংস, পেশেন্টের ওই সময় স্ট্রোকের বিভিন্ন ক্যাটাগরির পেশেন্ট আসতে পারে। টোটালি আনকনশিয়াস পেশেন্ট আসতে পারে, ডিসওরিয়েন্টেড পেশেন্ট আসতে পারে, অথবা অল্প কিছু সিমটম নিয়ে আসতে পারে। অ্যাকর্ডিংলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, তার হাইপারটেনশনকে অ্যাড্রেস করতে হবে, তার ডায়াবেটিস থাকলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, তার ডিসলিপিডিমিয়া থাকলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, ওই সময় যদি তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, শ্বাসকষ্ট হয়, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। তার এবিসি আমরা একটা বলি, যে কোনো ইমার্জেন্সিতে আমরা যখন একটা পেশেন্ট আসে, তার এয়ারওয়েটাকে আমরা আগে এনশিওর করি, ব্রিদিংটাকে এনশিওর করি, ব্লাড প্রেশারটাকে এনশিওর করি, সার্কুলেশনটাকে এনশিওর করি। এই জিনিসগুলো এনশিওর করার পাশাপাশি তাকে আইডেন্টিফাই করা, তার স্ট্রোকের ধরনটাকে আইডেন্টিফাই করা। আমাদের এখানে অবশ্যই একটা ইমেজিং লাগে। আমরা যখনই অ্যাপ্রোচ করতে যাইবো, এটা স্ট্রোকটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়েদার ইট ইজ ইসচেমিক স্ট্রোক অর হেমোরেজিক স্ট্রোক। সেটার জন্য আমাদের একটা মিনিমাম একটা সিটি স্ক্যান এটা কি স্যার করতে হয়, সেটা ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য? অবশ্যই, হ্যাঁ। আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না আদারওয়াইজ। আমার স্পেসিফিক ট্রিটমেন্ট, আমার ইসচেমিক স্ট্রোকের ট্রিটমেন্ট প্রোটোকল একরকম এবং হেমোরেজিক স্ট্রোকের প্রোটোকল একরকম। আমি ইমেজিং ছাড়া শুধুমাত্র ক্লিনিক্যাল ফাইন্ডিং দিয়ে আমি ধারণা করতে পারি, কিন্তু আমি স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচ করতে পারবো না। আচ্ছা স্যার, আপনি বলছিলেন হাইপারটেনশন, ডায়াবেটিস, সেগুলো কিন্তু একটা আন্ডারলাইং কজ স্ট্রোকের জন্য। অবভিয়াসলি। তো আরো কিছু ফ্যাক্টর, আর যেমন মডিফায়েবল আর নন মডিফায়েবল কিছু আছে, আপনি যদি একটু ভাগ করে বলতেন স্যার। স্ট্রোকের প্রিভেনশনের ক্ষেত্রে প্রাইমারি প্রিভেনশন আর সেকেন্ডারি প্রিভেনশন। তো প্রাইমারি প্রিভেনশন হচ্ছে স্ট্রোক এখনো হয়নি, আমি একটা ইন্ডিভিজুয়ালকে ক্যাটাগরাইজ করব, তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা আমি দেখব এবং রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি অ্যাড্রেস করব। দিস ইজ প্রাইমারি প্রিভেনশন। এখনো তার স্ট্রোক হয়নি, কিন্তু আমি তার থরো চেক আপ করে কিছু রিস্ক ফ্যাক্টর, যেমন ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, ডিসলিপিডিমিয়া আছে কিনা, এই ব্যাপারগুলো দেখার পাশাপাশি তার লাইফস্টাইলের ব্যাপারটা কেমন, সে কি সিডেন্টারি লাইফস্টাইল লিড করছে কিনা, তার ডায়েট হ্যাবিট কেমন, এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করে তাকে আমি একটা চক আউট করে দিব, প্ল্যান করে দিব যে এই নিয়মের মধ্যে থাকলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বা প্রবণতাটা কমে যাবে। দিস ইজ প্রাইমারি প্রিভেনশন। এর মধ্যে মডিফায়েবল এবং নন মডিফায়েবল। মডিফায়েবল যেগুলো আমি বললাম, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া। নন মডিফায়েবল যেটা হচ্ছে, ধরেন যদি আমরা সেক্সের কথা বলি, মেল আর মোর প্রন টু ডেভেলপ স্ট্রোক দেন ফিমেলস। জিওগ্রাফিক্যাল কিছু ব্যাপার আছে, কিছু রেশিয়াল ব্যাপার আছে, ব্ল্যাক যারা তাদের এটা প্রবণতাটা বেশি। সো দিজ আর জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, বয়সের কিছু ফ্যাক্টর আছে, দিজ আর নন মডিফায়েবল।
আর মানে যেগুলো যেটা আমরা আমাদের change আসলে করতে কিছু পারছি না, করার কিছু নাই, করার কিন্তু আমাদের মডিফাইবল ব্যাপারে অনেক কিছু করার আছে। ইভেন অনেক স্টাডিও এখন করা বাকি আছে, ইজ প্রসেসিং। আরো কিভাবে আমরা লাইফস্টাইল মডিফাই হ্যাঁ। করতে পারি, আরো কি কি প্রিকশন নিতে পারি, কি কি রিস্ক ফ্যাক্টর আমরা আইডেন্টিফাই করতে পারি আগের থেকেই, যাতে আমরা স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারি। স্যার, স্ট্রোকের পেশেন্টদের কিন্তু একটা কমন একটা হিস্ট্রি থাকে না স্যার, যে ওষুধটা তারা নিজে নিজে স্টপ করে দিয়েছে, এরকম পেশেন্ট তো পেয়েছেন শুধু নাকি? স্ট্রোক না, আপনার সব ক্ষেত্রেই এটা হ্যাঁ। কমন সিনারিও। আমরা যখন পেশেন্ট ডিল করি, ধরেন স্ট্রোক যদি পেশেন্টকে সেভাবে ডিসেবল না করে, সেক্ষেত্রে পেশেন্ট এটা গুরুত্ব আসলে বুঝতে পারে না বা হারিয়ে ফেলে। 6 মাস পরে যখন একটা পেশেন্ট মোটামুটি স্বাভাবিক অবস্থায় চলে আসছে একটা স্ট্রোকের, তখন সে মনে করে যে এটা হয়তো তেমন সিরিয়াস কিছু ছিল না বা আচ্ছা। হবে না, আমি ওষুধগুলো বন্ধ করে দিই। কিন্তু প্রোটোকল অনুযায়ী আপনাকে কিছু ওষুধ লাইফ লং কন্টিনিউ করতে হবে। এটাকে আমরা সেকেন্ডারি প্রিভেনশন বলি। যখনই একটা মানুষের একবার স্ট্রোক হয়েছে, তার দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার প্রবণতা আরেকজনের থেকে অনেক বেশি। কেন স্যার? দিস ইজ দ্য নেচার অফ দ্য ডিজিজ। এটা হবেই, মানে সে তো একটা ডিজিজ প্রসেসে চলে আসছে, আচ্ছা। তাই না? সে একটা ডিজিজ pipeline প্রসেসে এসে চলে চলে আসে, আসছে, হ্যাঁ। তাকে প্রিকশন নিতে হবে, তার সম্ভাবনা বারবারই বেশি থাকছে, রাদার দেন যে এখনো ওই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে নাই। তো সেক্ষেত্রে তাকে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আপনাকে কিছু ওষুধ সবসময়ের জন্য জি স্যার। তাকে কন্টিনিউ করতে হবে, যেটা সে ড্রপ আউট করে দিচ্ছে। হ্যাঁ স্যার, ডায়াবেটিসও কিন্তু মস্তিষ্কের রক্তনালীতে একটা ইম্প্যাক্ট ফেলে। ট্রু। তো সে ডায়াবেটিসও তো অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যদি stroke অবশ্যই। prevention আমি করতে আপনাকে চাই। আজকে একটা সিনারিও বলি। আমি রাউন্ডে যখন গেলাম, মা স্ট্রোক করেছে, ছেলে মেয়ে হাজবেন্ড সবাই যতটুকুন পাচ্ছে কেয়ার দেওয়ার চেষ্টা করছে। তো ওনার রিপোর্টে আছে ওনার ডায়াবেটিস গত 4 মাসে ধরেন অ্যাবাউট 25 এভারেজ থাকে। তো এই যে 25 থাকে, আমি ওনার মেয়ের সাথে কথা বললাম যে আপনি বলেন, আপনার মার তো হঠাৎ করে এটা হয়নি, অনেক দিন ধরেই আছে, এবং এই 25 ব্লাড সুগার, আপনারা এটার ব্যাপারে কেন কষাস হলেন না? বলে কোনো সমস্যা তো হচ্ছিল না। আচ্ছা। এখন আমাদের সচেতনতার লেভেল যদি এরকম হয় যে হ্যাঁ। একটা ডায়াবেটিক পেশেন্ট এন্ড তার ফ্যামিলি মেম্বার যদি মনে করে যে ডায়াবেটিস 15-20 থাকলে এটা কোনো সমস্যা করবে না, এটা সাংঘাতিকভাবে আমাদের অ্যাওয়ারনেসের ল্যাকিংস আছে। সো এখন একটা ঘটনা ঘটে যাওয়ার পর যখন এই মানুষটা আবার স্বাভাবিক অবস্থায় আসবে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। সব স্ট্রোকের পেশেন্ট অবশ্যই 100% রিকভারি হয় না, একটা বড় অংশ তো সার্ভাইভই করে না। একটা বড় অংশ যারা আছে রিকভারি করে, কিন্তু তাদের কিছু লিমিটেশন রয়ে যায়, অনেকে চেয়ার বাউন্ড হয়ে যায়। তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা যেগুলো জানি, যেগুলো অবভিয়াস, সেগুলোর ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে আমাদেরকে। যেমন স্যার, আমরা অনেকে বলে যে আমার প্রেশার 150 বাই 190, আমার তো কোনো প্রবলেম করছে না। ট্রু। ডায়াবেটিসের ব্যাপারে যেটা আমি বললাম, যেটা প্রেশারের বলছেন। ব্যাপারেও যখন মানুষ একটা পেইন ফিল করে বা ডিসকমফোর্ট ফিল করে, হ্যাঁ। শুধুমাত্র তখনই আসে। আদারওয়াইজ এই হাই প্রেশার যদি সে মনে করে যে তাকে কোনো সমস্যা করছে না, অনেকেই এটা ইগনোর করে, এবং অনেকদিন কিন্তু স্যার এটা থাকতে থাকতে সে একটু অভ্যস্ত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, ওইটাকে সে মনে করে যে এটা তার নরমাল। নর্মাল। এই 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 ফ্যালাসির জন্য যেটা হচ্ছে, এই কমপ্লিকেশন গুলা, স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে এবং যাচ্ছে। তারপরে গিয়ে সে বার্ডেন, তখন যদি একটা মৃত্যু তো ইনএভিটেবল, কিন্তু তারপরে পরবর্তী যে স্টেপটা, মানে মৃত্যু যদি না হয়ে থাকে, হ্যাঁ, তারপরে যে আমি একদম বেড রিডেন হয়ে যাওয়া, এটা যে কত পেইনফুল ফ্যামিলির জন্য। যারা এটা সাফার করছে। হয়তো অনেকে এসে, তার ফ্যামিলি মেম্বার এসে বলে যে একটু যদি নিজের বাথরুমে নিজে যেতে পারতো, নিজের সেলফ কেয়ারটা করতে পারতো, ওইটুকুন একটু এনশিওর করে দেন। অ্যাক্টিভ লাইফও আমরা চাচ্ছি না, কিন্তু এইটুকুন তো আসলে ওনারা চাইলে প্রিভেন্ট করতে পারতেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি না, হঠাৎ করে হয়ে যায়, সেগুলোর প্যাথোলজি আলাদা। কিন্তু যেগুলো আমরা জানি, এটার একটা বড় অংশ আমরা প্রিভেন্ট করতে পারি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির ওই যে মাধ্যমে। প্রাইমারি লক্ষণগুলো স্যার জি, আপনি জি, বলছিলেন, জি। যে মুখটা একটু বেঁকে গেল, জি। কথা জড়িয়ে যাচ্ছে, এটা তো হাত হয়ে দুর্বল গেল, হয়ে এটা তো হয়ে গেল, কিন্তু তার আগেই যখন আমি আমার ডায়াবেটিসকে অ্যাড্রেস করব, আমার হাইপারটেনশনকে অ্যাড্রেস করব, আমার লাইফস্টাইল মডিফিকেশনে আমি একটা হেলদি লাইফ লিড করব, এই নিয়মিত একটা জিনিসগুলা। হাঁটা। জি, হাঁটা, খাওয়াটার ব্যাপারে কষাস হওয়া। আমাদের এখন ঘুমের কোনো প্যাটার্ন নাই, কাজের কোনো প্যাটার্ন নাই, পড়াশোনার কোনো প্যাটার্ন নাই। আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে, আমরা এটাকে মানে সাংঘাতিকভাবে ইন্টারাপ্ট করছি স্যার, শরীরে। আপনার কথা সূত্র ধরে একটা জিনিস আমি একটু বলতে চাই, স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, এটা খুব কমন একটা শব্দ হয়ে গেছে এখন, কারণ আমরা এখন খুব গুগল করি, খুব এআই ইউজ করি। বাট যেটা হয় কি, এআই কিংবা গুগল কিন্তু কখনোই একটা কি বলবো, অ্যাপ্রোপ্রিয়েট
সলিউশন কিন্তু দিতে পারছে না। স্লিপ অ্যাপনিয়া যেমন, হ্যাঁ, আমার ঘুম ভেঙে যাচ্ছে শ্বাসকষ্টের জন্য বারবার, এটা থেকেও কিন্তু স্ট্রোক হতে পারে। ইজ হতে ইট পারে। ট্রু? ইয়েস, ইট ইজ ট্রু। আচ্ছা। কিভাবে হতে পারে সেটা হচ্ছে যে ধরেন আমরা যেমন বলি নাক ডেকে ঘুমাচ্ছে, একসময় ভাবতাম খুব আরামে ঘুমাচ্ছে, কিন্তু নাক ডেকে ঘুমানোটা আসলে খুব স্ট্রেসফুল। মানে হ্যাঁ, পেশেন্টের নিঃশ্বাস নিতে খুব স্ট্রেস কষ্ট হচ্ছে, হ্যাঁ। কষ্ট হচ্ছে। পেশেন্ট অনেক সময় এটা রিয়েলাইজও করে না, কিন্তু তার শরীরে এটার প্রভাব পড়ে। একটা সাউন্ড স্লিপ হয় না, আমাদের যে স্লিপ সাইকেলগুলো আছে সেগুলো ব্রেক হয়ে যায়, একটা প্রপার স্লিপ হয় না। যারা বুঝতে পারে তারা এটা আগে রিয়েলাইজ করে, যারা বুঝতে পারে না তাদের একটা হ্যাং ওভার থাকে সারাদিন। স্লিপ অ্যাপনিয়া হলে যেটা হয়, প্রপার ঘুমটা না হতে তার একটা ব্রেক হচ্ছে স্লিপ সাইকেলে, কিন্তু সে এটা রিয়েলাইজ করছে না। হয়তো আবার সে জেগে যাচ্ছে, জেগে যেয়ে আবার ঘুমানোর চেষ্টা করছে, আবার হয়তো ঘুমাচ্ছে, কিন্তু যেই প্রপার স্লিপ সাইকেল সেটা মেনটেন হচ্ছে না। তাতে সারা দিনে যে তার একটা হ্যাং ওভার থাকছে, তার কাজের কর্মক্ষমতা, দক্ষতা সবই কমে যাচ্ছে। এবং কমপ্লিকেশন হিসাবে যেটা হচ্ছে, তার হাইপারটেনশন ডেভেলপ করছে, ওবেসিটি আচ্ছা, ডেভেলপ করছে, এই সব কিছুই আবার আপনাকে নিয়ে যাচ্ছে স্ট্রোকের দিকে। স্ট্রোকের দিকে। স্যার, মাইগ্রেন যেমন মাথা ব্যথা, অনেক রিসার্চই বলছে মাইগ্রেনের সাথেও কিন্তু স্ট্রোকের স্ট্রোকের একটা কিছু রিলেশন আছে, কোরিলেশন জি। আছে। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশ যে আপনার ইসচেমিক স্ট্রোকের হ্যাঁ। প্রবণতা বেড়ে যায় মাইগ্রেন যাদের আছে, এবং আনকন্ট্রোল মাইগ্রেন যারা চিকিৎসা নিচ্ছেন না। মাইগ্রেনটা হচ্ছে একটা কিন্তু ইনফ্লামেটরি, নন ইনফেকশাস ইনফ্লামেটরি অ্যাটাক। প্রতিবারই যখন ব্যথাটা হচ্ছে, ব্রেনের কিছু টিস্যু ড্যামেজ হচ্ছে, একটা ইনফ্লামেশন হচ্ছে। এই যে ছোট 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 ড্যামেজ, এটা একসময় পরবর্তীতে একটা স্ট্রোকে, ইসচেমিক স্ট্রোকে কনভার্ট করতে পারে বা প্রবণতা বাড়িয়ে দিতে পারে। সো এই জিনিসটাও আমরা খুবই নেগলেক্টেড। আমরা কিন্তু আপনার মাইগ্রেনের ট্রিটমেন্ট বলতে শুধুমাত্র কিছু পেইন কিলারকেই আমরা ফোকাস করে থাকি, টাফনিল বা হ্যাঁ। প্যারাসিটামল খেয়ে খেয়ে মানে ব্যথাটা ব্যথাটা কমাচ্ছি। হলেই হয় হ্যাঁ, দুটো হ্যাঁ, প্যারাসিটামল কিংবা একটা টাফনিল। এটাই কমন। কিন্তু এই প্রসেসটাকে যে আমাদের থামাতে হ্যাঁ। হবে, আমাদের যে কিছু প্রোফাইলেকটিক ড্রাগ নিতে হবে প্রসেসটাকে থামানোর জন্য, সেই অংশটুকু খুবই সাংঘাতিকভাবে ইগনোরড, যার জন্য এই পেশেন্টগুলা একটা লম্বা সময় পরে দেখা যায় যে তাদের Repeated স্ট্রোকের attack হতে হতে। একসময় তাদের স্ট্রোকের প্রবণতাটা বেড়ে যায়, স্ট্রোক হয়। আচ্ছা স্যার, এই যে এই মাইগ্রেনের কথাটা যেমন আসলো, প্রোফাইলেক্সিস যেটা, হাইপারটেনশনের ক্ষেত্রেও সেম প্রবলেম, ডায়াবেটিসের ক্ষেত্রে, যে আমাদের একটা মেইনটেনেন্স, একটা মেইনটেইন করার জন্য, একটা নর্মাল অপটিমাম লেভেলে থাকার জন্য নিয়মিত ওষুধ খেতে হয়। এবং এটা নিয়েই কিন্তু আমাদের মেইন সমস্যাটা, যে আমরা রেগুলার যদি ওষুধটা খাই, মানে আমি এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, আমার জীবনটা কি হবে, True. এটা নিয়ে একটা আক্ষেপ কিন্তু তৈরি হয় স্যার। তাদের জন্য মানে আপনি কি বলবেন? আচ্ছা, কথা হচ্ছে যে ডায়াবেটিস, প্রাইমারি হাইপারটেনশন, ডায়াবেটিস, এটা তো আসলে কিউরেবল না। আমরা এটাকে নিয়ে সহ অবস্থানে থাকতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা। এবং এই এই নিয়ন্ত্রণে আছে কিনা এটা দেখার জন্য এখন তো আমাদের ডায়াবেটিসের জন্য রক্ত পরীক্ষা করতে ল্যাবে যেতে হচ্ছে না। আমরা ঘরে বসে যে কোনো টাইমে, হ্যাঁ। আমরা বেডে বসে, খাওয়ার টেবিলে বসে যে কোনো সময় আমরা ব্লাড সুগারটা দেখে নিতে পারি যে জি। কেমন আছে। আমার একটা ডিজিটাল মেশিন থাকলে আমি প্রেসারটা দেখতে পারি কেমন আছে। জি। এবং এই ওষুধগুলা খাওয়া যে নিয়মিত, মানে এদের একটা প্রবলেম, যেটা ওষুধ খেতে খেতে একসময় একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। এখানে কিছু আপনার সাইকোথেরাপির ব্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে, ডাক্তারদেরও রোল আছে যে পেশেন্টকে ভালোভাবে বোঝানো যে এটা আপনি ওষুধটা ছাড়লে পরে আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো হয়তো আমাদের সাইড থেকে আমাদের আরো বেশি সচেতন করতে হবে পেশেন্টকে। এবং আরেকটা জিনিস, যেটা পেশেন্ট অনেকে সিনসিয়ার, ওষুধ নিচ্ছে কিন্তু ডাক্তার বলে দিচ্ছে আপনি এই প্রেশার ওষুধ সারা জীবন আপনাকে খেতে হবে। এখন প্রেশার এবং ডায়াবেটিসের ব্যাপারে ওষুধ যেমন সারা জীবন খেতে হবে, এবং দিস আর চেঞ্জেবল। আজকে যে ওষুধটা আপনার জন্য স্যুট করেছে, 6 বছর পরে বা 3 বছর পরে এই ওষুধটা হয়তো প্রপারলি কাজ করছে না। তখন আপনি যখন নতুন ডাক্তারের কাছে গেলেন এবং বললেন, ডাক্তার আপনাকে বললো যে এই ওষুধটা পরিবর্তন করতে হবে, তখন কিন্তু তার ওই 3 বছর আগের কথা, যে ডাক্তার সাহেব আমাকে বলেছে এই ওষুধ চেঞ্জ করা যাবে না, আমি এটা চেঞ্জ করবো না, এই ধরনের একটা সাইকোলজি কাজ করে। সো এটার ব্যাপারে আমার অ্যাডভাইস হচ্ছে যে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের ওষুধগুলা সময়ের সাথে পরিবর্তন করতে হবে, এটাই প্রপার ওয়ে। স্যার, স্ট্রোকের সাথে ওতপ্রোতভাবে জড়িত দুটো শব্দ, একটা হচ্ছে টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, আর একটা হচ্ছে স্যার আমরা প্রায় বলি যে আমার তো ছোট মিনি স্ট্রোক হয়েছে, মাইনর একটা স্ট্রোক হয়েছে। স্যার, এই দুটো যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন। আচ্ছা, টিআইএ হচ্ছে, এটাকে আমরা সরাসরি স্ট্রোক বলবো না, কিন্তু এটা একটা ইন্ডিকেশন অফ স্ট্রোক। ধরেন ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক বলি,
একটা ছোট ক্লট হয়তো রক্তনালীতে যে রক্তনালীটাকে ব্লক করেছে এবং পেশেন্টের সেই একই স্ট্রোকের ফিচার, যেটা মুখ আচ্ছা। বাঁকা হয়ে যাওয়া বা কথার জড়তা অথবা হাত পা অবশ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এই ব্যাপারগুলা হলো। কিন্তু এটা 24 ঘন্টার মধ্যে পুরোপুরি রিকভারি হয়ে গেল, কোনো রেসিডুয়াল উইকনেস আর নাই আফটার 24 আওয়ার্স। এটাকে আমরা টিআইএ বলি। এটা একদিক থেকে ভালো যে আপনি তখনই কিন্তু এই Alert হয়ে গেলেন। অ্যালার্ট হয়ে গেলেন এবং আপনি আপনার পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি কি আছে সেগুলো আইডেন্টিফাই করবেন এবং সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্টের একটা সিস্টেমের মধ্যে তাকে নিয়ে আসবেন। আচ্ছা, আর মিনি স্ট্রোক শব্দটা আসলে এটা মেডিকেল টার্মিনোলজির মধ্যে সেভাবে পড়ে না। আমরা ছোট স্ট্রোককে যদি ছোট লিশন পাই এটাকে ল্যাকিউনার স্ট্রোক বলি, ল্যাকিউনার ইনফ্রাক্ট বলি, যে আমরা এমআরআই করে খুব ছোট ছোট লিশন পাচ্ছি। এখন স্ট্রোকের ম্যানিফেস্টেশন যদি শুধু একটু মুখ বাঁকা নিয়ে আসে বা একটু চোখের একটু ভিজুয়াল অসুবিধা নিয়ে আসে, সেটাকে হয়তো যেহেতু পুরোপুরি প্যারালাইসিস হয়ে যাওয়া বা জ্ঞান হারানো এটার সাথে কম্পেয়ার করলে পরে ম্যানিফেস্টেশনটা একটু কম, হয়তো সহজভাবে বলা হয় যে মাইল্ড স্ট্রোক বা ছোট স্ট্রোক, এটা এভাবে বলা হয়। কিন্তু আমরা যদি সায়েন্টিফিক্যালি বলি তাহলে পরে এটাকে আমরা মাইল্ড স্ট্রোক বলতে হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা দিয়ে ক্যাটাগরাইজ করছি, যেটা খুব বেশি বেস ছোট কিছু একটা নেই। impact হয়তো করেছে। ইম্প্যাক্টটা ছোট হয়েছে আর কি। স্যার এইসব পেশেন্টদের কি পরবর্তীতে স্ট্রোকের চান্স বেড়ে যাচ্ছে? আচ্ছা, মিনি স্ট্রোক বলতে আমরা যেটা বলছি বা আমি যেটা বললাম ল্যাকুনার স্ট্রোক বা Mild ছোট stroke। লিশন, এগুলা তো স্ট্রোক হয়েইছে। তো এটা তো প্রতিটা স্ট্রোকের পরবর্তীতে যাদের একবার হয়েছে তাদের পরবর্তী বড় স্ট্রোক বা আরেকটা স্ট্রোকের প্রবণতাটা আমি বললাম শুরুতেই, যেটা বেড়ে যাচ্ছে, আর তাই না? টিআই এর ক্ষেত্রে তো আচ্ছা, টিআইএ তো এখনো যেহেতু সরাসরি স্ট্রোকের ক্যাটাগরিতে আসছে না, কিন্তু আমাকে একটা ইন্ডিকেশন দিল তাদেরও রিস্ক নর্মাল মানুষের থেকে অনেক বেশি এবং আমাকে তার প্রোফাইলেকটিক ওষুধ বা রিস্ক ফ্যাক্টর অ্যাড্রেস করে তাকে একটা প্রোটোকলে আনতে হবে, এবং ট্রিটমেন্ট এই প্রোটোকলে। মানুষগুলো বলতে গেলে তারা লাকি, তারা কিন্তু অবশ্যই একটা সিগন্যাল পেয়ে গেল, বড় একটা অ্যাক্সিডেন্টের আগেই সে কনশাস হতে পারছে। হ্যাঁ, এবং এই পেশেন্টগুলোর এখন মানে ওই অবস্থা থেকে যদি তারা রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন আর True. সে ওষুধগুলো যদি True. কন্টিনিউ করে, জি। স্ট্রোক ইজ প্রিভেন্টেবল ফর দেম। অবশ্যই স্ট্রোক প্রিভেন্ট করার জন্য আমাদের ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। জি স্যার। একটা হেলদি লাইফস্টাইল আপনাকে অবশ্যই যে কোনো স্ট্রোক বা যে কোনো ডিজিজ থেকে দূরে রাখবে। স্যার, আপনি বলছিলেন যে ইসকেমিক স্ট্রোক আর হচ্ছে হেমোরাজিক স্ট্রোক ইয়াংদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি এটা প্রিভ্যালেন্সটা, যে হেমোরাজিক স্ট্রোকটা, স্যার এটা True. কেন হচ্ছে? আচ্ছা, এই ইয়াং স্ট্রোক আগেও ছিল, এখন বেড়ে যাওয়ার আলাদা কিছু কারণ আছে, কিন্তু ইন জেনারেল যেটা আগের থেকে হয়ে আসছে সেটা রক্তনালীর কিছু জন্মগত ত্রুটি থেকে থাকে, সেটা থেকে রক্তনালীগুলো ফেটে এই স্ট্রোকটা হয়। এছাড়াও কিছু বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিসের জন্য কিছু কিছু ফ্যাক্টর ব্লাডে বেশি থাকলে পরে এই ইয়াং হেমোরেজিক স্ট্রোকের প্রবণতাটা বাড়ে। কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু লাইফস্টাইলের যেই চেঞ্জটা আসছে, ম্যাসিভ চেঞ্জটা আসছে, যে একেবারেই ইরেগুলার একটা লাইফস্টাইল এবং কিছু অ্যাবিউজিং সাবস্টেন্স, যেমন স্মোকিং থেকে শুরু করে অ্যালকোহল থেকে শুরু করে আদার ড্রাগস, রিক্রিয়েটিভ ড্রাগগুলা মানুষজন নিচ্ছে, মানে ফান করতে করতে নিচ্ছে, বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে নিচ্ছে, তারপর অভ্যস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ড্রাগে অ্যাডিকশনে। এগুলাও এটার পিছনে একটা বড় কারণ। লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, বিশ্বায়নের যুগে আমাদের খাদ্যাভ্যাস তো চেঞ্জ হচ্ছেই, আমাদের রিক্রিয়েশনের যে টপিকটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। True. আমরা যে খাবারটা True. খাচ্ছি, যে খাদ্যটা জি, গ্রহণ করছি, exactly. এবং এটা কিন্তু ইয়াংদের মধ্যেই বেশি, এবং Exactly. তাদের মধ্যেই কিন্তু এই জন্য এই চেঞ্জটা, হ্যাঁ, হ্যাঁ। রিস্কটা বেড়ে যাচ্ছে। স্যার, ট্রিটমেন্টের কি পার্থক্য হয় তাদের জন্য? না, এখন যদি হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে, হেমোরেজিক স্ট্রোকের কারণগুলো আমি বললাম, রিস্ক ফ্যাক্টর জি। কি কি আছে সেগুলো আইডেন্টিফাই করে একইভাবে দুই অ্যাপ্রোচ। গ্রুপের পেশেন্টকে কি স্যার অ্যান্টি থ্রম্বোলাইটিক আপনারা দিচ্ছেন, থ্রম্বোলাইটিক এজেন্ট দিচ্ছেন? থ্রম্বোলাইটিক এজেন্ট আমরা দিচ্ছি হচ্ছে সিস্টেমিক স্ট্রোকের ক্ষেত্রে। আচ্ছা। থ্রম্বাস যেটা ক্লট যেটা হ্যাঁ, ফর্ম হ্যাঁ, হয়েছে সেটাকে ব্রেক করে দেওয়াকে জি, স্যার। থ্রম্বোলাইসিস বলে। হ্যাঁ, আর হেমোরেজ তো এটা একটা ডিফারেন্ট ইস্যু, যে ব্লাড Bleeding হচ্ছে। ব্লিডিং হচ্ছে, সেখানে তো সেটা কি? ওটা দিলে পরে এটা আরো অ্যাগ্রাভেট Bleeding বাড়বে। করবে। হ্যাঁ, সেখানে আমাকে ওই রক্তনালীটাকে কিভাবে কোন
জায়গায় এটা হয়েছে, আমরা বলি যে ওখানে হয়তো একটা জন্মগত ত্রুটি ছিল, একটা অ্যানিউরিজম ছিল যেটা ফেটে গেছে, তখন সেটাকে আমরা ইন্টারভেনশনের মাধ্যমে ওই ত্রুটিটাকে আমরা রিপেয়ার করতে পারি, ক্লিপিং করতে পারি, কয়েলিং করতে পারি, করে এই হেমোরেজটাকে প্রিভেন্ট করতে পারি, বা ইনিশিয়াল যে অ্যাটাকটা হলো এরপর একটা স্টেবল হলে পরে যাতে ফার্দার আবার না হয়, তখন সেটার জন্য এই ব্যবস্থাগুলো নিতে পারি। স্যার, স্ট্রোকের কথা যদি আসে তাহলে ওতপ্রোতভাবে আরেকটা শব্দ হাইপারটেনশন তো বারবার আসছে। আর হাইপারটেনশনকে যদি আমরা টেনে নিয়ে আসি, সাথে আসে সল্ট। এই সল্টের বিষয়টা স্যার, এটা এটা স্যার মানে আপনারা কিন্তু সল্ট বলেন হচ্ছে যে খুবই একটা রিস্ক ফ্যাক্টর যেটা হাইপারটেনশন ডেভেলপ করার জন্য, এবং হাইপারটেনশন যখন ডেভেলপ করে তখন কনসিকুয়েন্স হিসাবে আমাদের স্ট্রোকের প্রবণতা বেড়ে যায়। তো যে কোনো একটা হেলদি লাইফস্টাইলের জন্য আমাদেরকে সল্টের একটা রেস্ট্রিকশন আমরা দিই। তার মধ্যে এটা শুধুমাত্র হাইপারটেনশন না, এটা কিডনি ফাংশনও ইম্পেয়ার করবে, সো আমাদের সল্টের অবশ্যই রেস্ট্রিকশন থাকবে। এবং ফানি জিনিস হচ্ছে আমাদের যে সমাজে যে প্রবণতাটা আছে, আমরা অনেক অ্যাডেড সল্ট খাই, এটা অনেকের খুবই একটা বাজে অভ্যাস। এবং আপনি যখন অ্যাডভাইস করবেন যে আপনি কাঁচা লবণ খাবেন না, পেশেন্ট কিন্তু খুব সহজে মানে কনফিডেন্টলি বলে যে আমরা কিন্তু লবণটা ভেজে খাই। তো আসলে জিনিস একই থাকছে না, কোনো সুযোগ নেই, দুটো একই ব্যাড এফেক্ট, যেটা ইম্প্যাক্ট সেটা দুটাতেই পড়বে। সো অ্যাডেড সল্ট, এটা কাঁচা পাকার কিছু ব্যাপার না, অ্যাডেড সল্ট আমরা ইউজ করব না বা ব্যবহার করব না বা নিব না। কিন্তু স্যার যখন রান্না করব তখন কি কোনো লিমিট আছে? সেটা যে না, সেটা যতটুকু প্রয়োজন, সেটা অবশ্যই সেটাও লিমিটেড, এটা আমরা এক্সট্রা সল্ট তো অ্যাড করবই না, যতটুকু মিনিমাম আমাদের দরকার সেটাই ইউজ করব। একটা কারি তৈরি করার জন্য, একটা খাবার তৈরি করার জন্য আমরা ততটুকুই ব্যবহার করব। স্যার, একটু কমিউনিটি লেভেলে যাই, একটু পিছনের দিকে যাই, আমাদের গ্রামের দিকে একটু ফিরে তাকাই আর কি, গ্রামের মানুষদের দিকে। সেটা হচ্ছে স্যার কমিউনিটি লেভেলে কিংবা যদি প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে, তো সেখানে সেই সেটআপটা নাই স্যার, সেখানেও তো স্ট্রোক হচ্ছে। আচ্ছা, তাই সেখানে রেফারেল সিস্টেমের ব্যাপারটা আছে। আমাদের যতক্ষণ না আমরা একটা প্রতিটা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজগুলোতে কাছাকাছি যে শহর আছে সেই শহরে এই সিস্টেমটা দিতে না পারবো, এই ফ্যাসিলিটিসটা দিতে না পারবো, সেক্ষেত্রে আসলে এই টোটাল পপুলেশনকে আমরা এই অ্যাডভান্স ট্রিটমেন্ট ফ্যাসিলিটির মধ্যে আনতে পারবো না। থ্রোম্বোলাইটিক যেটা আমরা থ্রোম্বোলাইসিস যেটা করছি, বা ইন্টারভেনশনের মাধ্যমে যে প্রসিডিউরগুলো করছি, কিন্তু বাকি যে ট্রিটমেন্টটা আমাদের স্ট্রোকের আছে, এতদিন পর্যন্ত আমরা যেভাবে কনজারভেটিভলি ম্যানেজ করছিলাম, সেটা তো আমাদের এখন যেই দক্ষ চিকিৎসক সমাজ আছে, সেটা যে কোনো লেভেলেই এটা ফেস করতে পারবে এবং পরবর্তী ধাপের জন্য ওনারা এটা রেফার করতে পারবে। থ্রোম্বোলাইটিক থেরাপিটা কি স্যার একদম রুট লেভেল পর্যন্ত চলে গিয়েছে? না, এটা আসলে এখনই ওই পর্যন্ত যাওয়ার মতো আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, কারণ আমি দিলেই হবে না, এটার পরবর্তীতে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, যেটাকে ডিল করার জন্য আমাদের একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা সেট আপ লাগবে। তো সেটা যতক্ষণ না আমি এনশিওর করছি ততক্ষণ আমি এটাতে যেতে পারবো না আর কি। শুধুমাত্র আমি দিয়ে দিলাম, এরপরে কনসিকুয়েন্সগুলো আমি ফেস করতে পারছি না বা ম্যানেজ করতে পারছি না, সেজন্য আমাদেরকে যে সেন্টারে আমার এই সেট আপটা আছে একটু ব্যাকআপ দেওয়ার মতো, আমাদের মিনিমাম একটা স্ট্রোক ইউনিট তৈরি করতে হবে প্রতিটা হাসপাতালে, যেটা সদর হাসপাতাল হোক, মেডিকেল কলেজ হাসপাতাল হোক। এই স্ট্রোক ইউনিট থাকলে পরে আমরা এই জিনিসগুলো কনফিডেন্টলি দিতে পারবো, এবং আমাদের সব লেভেলে ডাক্তাররাই এটাতে ট্রেন্ড আপ হয়ে এটা কাজ করতে পারবে। আই মিন নিউরোলজিস্ট যারা আছে তাদের কথা বলছি, যে এটার ব্যাপারে একটু ট্রেন্ড আপ হয়ে রুট লেভেলে যেও এই কাজটা করতে পারবে। স্যার, আপনি শুধু রুট লেভেল না, কয়েকদিন আগেও যদি আমরা একটু ফিরে তাকাই, ঢাকা মেডিকেলেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে দোষ হচ্ছে পেশেন্টকে নিয়ে আসা হয়েছে, পেশেন্টকে আমরা মেরে ফেলেছি ডক্টররা। তো এই যে একটা মব ম্যানেজমেন্ট আর স্ট্রোক ম্যানেজমেন্ট, এই দুটা কিন্তু স্যার অনেকটাই কাছাকাছি। এটাও একটা ইমার্জেন্সি আমাদের দেশে। যদি আপনি দেখেন, ডাক্তাররা খুব ইনসিকিউর অবস্থায় কাজ করে, সাংঘাতিকভাবে ইনসিকিউর অবস্থায় কাজ করে, এবং তাদেরকে প্রতিনিয়ত ইমার্জেন্সি ফেস করতে হয়। এই ইমার্জেন্সিতে একটা মব আসে, একটা অ্যাক্সিডেন্টে পেশেন্ট নিয়ে আসে, অথবা একটা যে কোনো মেডিকেল ইমার্জেন্সি নিয়ে আসে, এবং এই ইমার্জেন্সিগুলো অনেক সময় দেখা যায় যে ইরিভার্সিবল একটা অবস্থায় নিয়ে আসে, যেখানে আপনি শত চেষ্টা করলেও কিছু করতে পারবেন না, পেশেন্ট যেখানে চলে গেছে। হ্যাঁ, আমাদের একটা সুন্দর টার্মিনোলজি আছে, পয়েন্ট অফ নো রিটার্ন। একটা হচ্ছে সেল ইনজুরি, পয়েন্ট অফ নো রিটার্ন। মানে সেল ইনজুরি দুই ধরনের হয়, একটা রিভার্সিবল, একটা ইরিভার্সিবল। এইটার পয়েন্ট হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন। পয়েন্ট অফ নো রিটার্নে আসলে ওই সেল আর আপনি রিভাইভ করতে পারবেন না।
ঠিক তেমনি পেশেন্টের একটা যদি কন্ডিশন ওইভাবে চলে আসে যে নো রিটার্ন অফ পয়েন্টে চলে আসে, যে আপনি যতই ব্যাকআপ দেন পেশেন্টকে আর ফেরাতে পারবেন না, তো এখন ওই পেশেন্টকে আপনি চেষ্টা করলেন, আপনাকে করতে হবে তবুও, কিন্তু পেশেন্ট ফিরলো না, তো তখন যেই মবটা ওখানে আছে তারা তো এটা অ্যাকসেপ্ট করতে পারে না, তারা ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ, এখানে আমাদের একটা যেমন সোশ্যাল অ্যাওয়ারনেসের দরকার, আমাদের বুঝতে হবে প্রতিটা পেশেন্টকেই একজন ডাক্তার সেফ সাইডে নিয়ে আসতে পারবে না, ওরকম কোনো এটা ওয়ার্ল্ডের কোথাও সম্ভব না। এবং অ্যাট দ্য সেম টাইম ডাক্তারের যে সিকিউরিটিটা সামাজিকভাবে যদি এটা এনশিওর করা না হয়, তাহলে পরে কিন্তু ডাক্তার এই যে ক্রিটিক্যাল পেশেন্টের ম্যানেজমেন্টগুলো করতে যেও সে হেজিটেশন হবে, তাতে কিন্তু পেশেন্টই সাফারার হবে। অবশ্যই। স্যার, এখন পোস্ট স্ট্রোক যে রিহ্যাবিলিটেশনটা, অনেকের রেসিডুয়াল যে স্পিচ Weakness, থেরাপি, জি, জি, উইকনেস, জি। তারপর মুখটা বেঁকে গেল, আর্ম উইকনেস, তারপর হাঁটতে পারছেন না, প্যারাপ্লেজিয়া কিংবা কোয়াড্রিপ্লেজিয়া, অনেক কিছুই আছে। এই রোগীদের ক্ষেত্রে কি করা? আচ্ছা, স্ট্রোক হয়ে যাওয়ার পরে একটা তো আমরা মেডিকেল সেকেন্ডারি প্রিভেনশনের জন্য পেশেন্টকে ম্যানেজ করলাম এবং সেকেন্ডারি প্রিভেনশনের জন্য অ্যাডভাইস করে দিলাম। এখন পেশেন্টের অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। একটা হচ্ছে যে তার লিমিটেশনটা কতটুকুন হয়েছে, তার মাসেল পাওয়ারটা কতটুকুন আছে, কাজ করার শক্তি কতটুকুন আছে। কমনলি স্ট্রোক হলে এক পাশ অবশ হয়। এখন এই শক্তিটা কিন্তু ওষুধ ফেরত আনে না, এটা ফিজিওথেরাপি এবং ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে রিকভার হয়। এবং এই রিকভারিটা কতটুকুন হবে, এটা ইজ ভেরি কমন প্রশ্ন, যে কতদিন সময় লাগবে, এটা আসলে ইনফিনিট এবং সবার পুরোটা শক্তি ফেরত নাও আসতে পারে। হ্যাঁ, তাহলে তো স্যার চান্স আছে পুরোটা শক্তি ফেরত আসার? অবশ্যই আছে, অবশ্যই আচ্ছা। আছে। কিন্তু এটা প্রপার আপনার ফিজিওথেরাপি এবং ব্যায়াম এটা এনশিওর করতে হবে। ফিজিওথেরাপি হচ্ছে ইন জেনারেল আপনি কিছু প্রসিডিউর করলেন, কিছু টেকনিক আছে সেটা, এর বাইরেও কিছু আপনার যেমন স্পিচ থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আমরা বলি, যে পার্সন যেই কাজটাতে বেশি দক্ষ ছিল সেই কাজটা ফিরিয়ে আনার জন্য কিছু স্পেসিফিক থেরাপি আছে যেগুলোকে আমরা অকুপেশনাল থেরাপি বলি। এর বাইরে একটা ইমোশনাল ইম্প্যাক্ট এখানে কাজ করে, পেশেন্ট সাংঘাতিকভাবে ডিপ্রেসড হয়ে যায় বা প্যানিক হয়ে থাকে, ফোবিয়াতে আচ্ছা। চলে যায়। এই জিনিসগুলোও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে তাকে ফিরিয়ে আনার জন্য, প্রপার রিকভারির জন্য। একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, একটা মেন্টাল সাপোর্ট ফ্যামিলির সাইড থেকে, এখানে ড্রাগসেরও কিছু রোল আছে, সব মিলিয়ে ফিজিওথেরাপি সব মিলিয়ে রিহ্যাবিলিটেশনের দিকে যেতে হবে। এবং এটা কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি Multidisciplinary approach। অ্যাপ্রোচ। এখানে আপনার নিউরোলজিস্টের পাশাপাশি যদি সার্জারির কোনো ব্যাপার থেকে থাকে, নিউরোসার্জনের দরকার, তার ডায়াবেটিস, তার হাইপারটেনশন, তার কিডনি, এই সমস্ত কিছু ডিল করতে হবে। তার সাইকোলজিক্যাল স্ট্রেস, এখানে একজন সাইকোলজিস্টের দরকার, একজন সাইকিয়াট্রিস্টের দরকার, ফিজিওথেরাপিস্টের দরকার। একটা বড় টিম তাদের যার যার রোল প্লে করবে ফর একটা প্রপার একটা রিকভারি। পেশেন্টের প্রপার রিকভারির জন্য। স্যার, কিডনি পেশেন্ট আর যারা লিভার ডিজিজে ভুগছেন, তারা যদি স্ট্রোকে আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে স্যার রিকভারিটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় কেন? রিকভারিটা আপনার ডিপেন্ড করছে তার রিস্ক ফ্যাক্টর কি কি আছে জি, এবং স্যার। কোমরবিড কি কন্ডিশন কি কি আছে। যেমন বয়স যদি অ্যাডভান্সড এজ হয়, তার যদি অনেক দিন ধরে সিকেডি বা কিডনি ডিজিজ এসে ডেবিলিয়েটেড থাকে, তার লিভার ডিজিজটা যদি অ্যাডভান্স স্টেজে হয়, তাহলে তো তার রিকভারির বডির যে নর্মাল ক্যাপাসিটি সেটা সে কম্প্রোমাইজ। সো স্ট্রোকের আরো বড় একটা ধাক্কা খেলো, একটা ইভেন্ট হলো, সেটার রিকভারিটাও একটু ডিলে হবে বা এটা হ্যাঁ। প্রপার যতটুকুন একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে হতো ওনাদের বেলায় ততটা হবে না, তাদের শরীর তো এমনি কম্প্রোমাইজ। কম্প্রোমাইজড। জি, হ্যাঁ স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এংজাইটি কিংবা স্ট্রেস, এগুলো কি স্ট্রোকের দিকে নিয়ে যেতে পারে আমাদেরকে? এংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো আপনার লাইফস্টাইলের উপর একটা হ্যাম্পার করবে। হ্যাঁ। আপনার প্রপার খাওয়া দাওয়া হবে না, আপনার এক্সারসাইজ হবে না, আপনার সেলফ কেয়ার হবে না, আপনি স্ট্রেসে থাকবেন, সবকিছু উইল লিড টু ক্রনিক ডিজিজ। মেন্টাল ইলনেসের পাশাপাশি আপনার ফিজিক্যাল ইলনেস ডেভেলপ করবে, আপনার ইমিউনিটি কমিয়ে দিবে। হ্যাঁ। আপনার যদি আপনি এক্সারসাইজে না থাকেন, আপনার ডিসলিপিডিমিয়া হবে, এই হাইপারটেনশন ডেভেলপ করবে এবং এটার কনসিকুয়েন্স হিসাবে আপনার স্ট্রোকের প্রবণতাটাও বাড়বে। এবং অনেক ক্ষেত্রে এরা দেখা যায় যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এটা একটা অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করবে। অ্যাডিক্টেড দেখা যায় যে স্যার, এটা কিন্তু মানে এরকম হিস্ট্রি প্রচুর পাওয়া যায় যে অ্যাডিকশন কিন্তু, আপনি তো বললেন স্মোকিং, অ্যালকোহল, তারপর একটু আগে আমি বললাম যে সেই বিশ্বায়নের যুগে এখন কিন্তু ইয়াংদের মধ্যে সে আনন্দের যে উৎসটা, সেটাও মানে যে মাদক, যেটা ড্রাগস এখন খুবই অ্যাভেলেবেল।
এই জিনিসটাও কিন্তু মানুষকে স্ট্রোকের দিকে ধাবিত অবশ্যই, করছে। নট অবশ্যই। অনলি সেডেন্টারি লাইফস্টাইল, নট অনলি কি বলবো বাইরের যে ফুড, বার্গার, ফাস্ট পিৎজা, ফুড, ফাস্ট এগুলো ফুড। সবই ইন্ডিভিজুয়াল রোল প্লে করছে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব অ্যাডিটিভ। আপনার সিডেন্টারি লাইফস্টাইল এটা একটা রিস্ক ফ্যাক্টর, আপনার ফুড হ্যাবিট একটা রিস্ক ফ্যাক্টর, আপনার যে কোনো ধরনের স্মোকিং বলেন বা অ্যাডিকশন বলেন, এগুলোর অ্যাড অন হচ্ছে একটা অ্যাড পরে অন একটা। হচ্ছে একটার সাথে একটা। স্যার সেডেন্টারি লাইফস্টাইলটা যেহেতু চলে আসে, একটু একটু আপনার কাছ থেকে জেনে নেই। সেটা হচ্ছে স্যার, উই ক্যান অ্যাভয়েড ইট। লাইক যেমন আমরা ডক্টর আছি, আমরা পেশাগতভাবে বসেই থাকতে হবে, কিন্তু আমাদের রাউন্ড টাউন তো আর বেশিক্ষণ না, 4 ঘন্টা তো আর রাউন্ড হচ্ছে না, বসে থাকতে হচ্ছে, পেশেন্ট দেখতে হচ্ছে। তারপর অনেক অন্যান্য যে পেশার কথাও যদি বলি, এই ক্ষেত্রে তারা কিভাবে একটু কি বলবো নিজেকে সচল রাখতে পারে? প্রথম জিনিস হচ্ছে মাইন্ড সেট আপ। হ্যাঁ। আপনাকে আপনার জন্য কিছুটা সময় বের করতে হবে, জি স্যার। তাই না? আপনার অবশ্যই। কাজ আপনি করছেন, আপনি 8 ঘন্টা কাজ করছেন, আপনি করেন, আপনি সংসারের দায়িত্ব পালন করেন, সেখান থেকে কি আপনি হাফ এন আওয়ার 40 মিনিটস টাইম বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। এটা ম্যাটার অফ চাইলেই পাওয়া অ্যাটিটিউড, যাবে। চাইলেই পাওয়া যাবে। হ্যাঁ। সো তখন ওই অংশটুকুনি আপনি রেগুলার যদি একটা কিছুটা সময় এক্সারসাইজ করেন বা যোগা জি স্যার। করেন, আপনি অবশ্যই একটা হেলদি লাইফ লিড করতে পারবেন। অবশ্যই। এটা আপনাকে বের করতে হবে, আপনি অবশ্যই, এটা সবাই পারবে। ম্যাটার অফ অ্যাটিটিউড, ম্যাটার অফ মাইন্ড সেট আপ। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, হাউ উড উই প্রিভেন্ট স্ট্রোক? একদম যদি মোটা দাগে কিছু কয়েকটা যদি আপনি আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আচ্ছা, প্রথমে বলেছি যে মডিফায়েবল এন্ড নন মডিফায়েবল। নন মডিফায়েবল নিয়ে তো আমাদের কোনো কিছু আমাদের হাত করার নাই, নাই হাতে না। সেখানে। মডিফায়েবল এর মধ্যে আমাকে দেখতে হবে যে আমার রিস্ক ফ্যাক্টর কি কি আছে, যেমন হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, যদি থাকে এগুলো আমি অ্যাড্রেস করব। লিপিড প্রোফাইলটা দেখতে হবে। আদার কোনো ইস্যু আছে কিনা সেটা আমার দেখতে হবে। আমার হেলথের আদার কোনো, যে কোনো ধরনের যদি কোনো ডিজিজ থেকে থাকে, সেটা কোনো না কোনো ভাবে আমার ব্লাড ভেসেলস এর উপর কাজ করবে, আমার শরীরে ইমিউনিটির উপর কাজ করবে এবং আমাকে যে কোনো একটা ডিজিজের দিকে নিয়ে যাবে। আমি শুধুমাত্র স্ট্রোকের জন্য কষাস হব, ব্যাপারটা এরকম না। আমি হেলদি থাকবো, সেই জন্য আমার কি করণীয়? আমি যদি হেলদি থাকার প্র্যাকটিস করি, আমার সব ডিজিজগুলাই আমার কিছুটা আমি Under control থাকবে। প্রিভেন্ট করতে পারবো, যেগুলা প্রিভেন্ট করা যায়। সো নিজের প্রতি যত্নশীল হতে হবে। একটা আমার যে বায়োলজিক্যাল ক্লকের কথা বলেছি, আমার খাওয়ার টাইমটা ঠিক রাখতে হবে, আমাকে শোয়ার টাইমটা ঠিক রাখতে হবে, ওঠার টাইমটা ঠিক রাখতে হবে, এবং এর ভিতর থেকে আমাকে মিনিমাম হাফ এন আওয়ার টাইম বের করতে হবে আমার নিজের সেলফ কেয়ারের জন্য, এক্সারসাইজের জন্য। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চেষ্টা করব মেনটেন করার, এবং যাদের রিস্ক ফ্যাক্টর আমরা পেলাম তাদেরকে অবশ্যই এটা ফলো আপ করতে হবে এবং মনিটর করতে হবে এই জিনিসটা আমার নিয়ন্ত্রণে আছে কিনা। আমি একটা ডায়াবেটিসের ওষুধ খেলাম আর চোখ বন্ধ করে বসে থাকলাম, দেখলাম না 3 মাস আমি কি অবস্থায় আছি, এটা হবে না। আমাকে রেগুলার এটা ফলো আপ করতে যদি হবে, চেক প্রয়োজন আপ হয় করতে হবে, ডোজটা বাড়াতে হবে, কমাতে হবে। অ্যাডজাস্ট করে নিতে হবে। জি, ধন্যবাদ স্যার, আপনাকে you. অসংখ্য ধন্যবাদ। Thank you. এন্ড উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ টুডে। আর আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আপনি যে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, কারণ আমরা জানি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ওখানে যে কি পরিমাণ পেশেন্টের একটা লোড থাকে, সেখান থেকে যে আপনি এসেছেন, আমাদের এই মূল্যবান তথ্যগুলো দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এটা আসলে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম, Definitely, আমরা এটা sir. কোনো সায়েন্টিফিক সেশন না। সো আমি চেষ্টা করেছি আমাদের জনগণ, আমাদের সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, একটু সতর্ক জি। হয়, তাহলে পরে আমরা অনেক বড় বড় ইভেন্টকে আমরা প্রিভেন্ট করতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমাদের চাইতে হবে, বুঝতে হবে। মানে আমাদের নিজেদের একটা চাওয়ার একটা বিষয় আছে। আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ, চ্যানেল 24 কে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সচেতন হন। সবসময় মনে রাখবেন, নিজে সচেতন হলে নিজের পরিবারকে বাঁচানো সম্ভব, নিজের সমাজকে বাঁচানো সম্ভব। আপনাদের সাথে আবারও দেখা হবে চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক এই নিয়মিত আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিনে। আমি চুনা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।